আসসালামু আলাইকুম। আমি অনামিকা, অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির। আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ। আমি এর আগেও পালং শাক দিয়ে চিংড়ি মাছ দেখিয়েছি, কিন্তু আমি বাসায় রান্না করেছি তাই সবার সাথে শেয়ার করছি। আমি তো বলি যে আমি যা করি তাই সবার সাথে শেয়ার করি যখন যেটা রান্না করি। আমি ফ্রাই প্যানে তেল গরম করে বাটা পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি বাটা পেঁয়াজ দিয়ে তরকারি খেতে বেশি পছন্দ করি, আমি এটা সব সময় বলি। তো বাটা পেঁয়াজটা আর আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি, যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। আর সবাই বলবে যে রান্না করতে করতে কত কথা বলে। আমি কিন্তু গল্প করতে করতে রান্না করতেই বেশি পছন্দ করি, যে যাই মনে করেন। তবে আমার ভালোবাসার মানুষরা মনে হয় না যে বিরক্ত হয়। তো একটু ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর আমি দুই রকমের মরিচের গুঁড়া খাই। একটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আবার দেশি যেই ঝাল লাল মরিচের গুঁড়া আমি সেটাও অল্প পরিমাণে খাই। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব শুকনো যে ঝাল লাল মরিচের গুঁড়ো সেটা। এটা আমি একটু ঝালের জন্য খাই, আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা রঙের জন্য খাই। আমার বাসার যারা আছে ফ্যামিলি মেম্বার সবাই একটু রঙটা পছন্দ করে, তরকারির রং না হলে মনে করে সাদা সাদা, এটা ভালো লাগে না, এটা রুগীর খাওয়ার মতো মনে হয়। তো লবণ দিয়ে দিলাম, তারপরে পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব মশলাটা। আর চিংড়ি মাছটাও আমি দিয়ে দিব, দিয়ে একসাথে কষানো হয়ে যাবে। চিংড়ি মাছও কষানো হয়ে যাবে, মশলাও কষানো হয়ে যাবে। দুইটা একসাথেও দিয়ে দিতে পারেন, আবার চাইলে কেউ একটু পরেও দিতে পারেন, যে মশলাটাকে কষিয়ে তারপরে মাছটা কষাবেন। সেটা কি হয়, ডাবল ডাবল একটা ঝামেলা হয়। একবার মশলা কষাবো তো আরেকবার মাছ কষাবো, আর একসাথে যদি পানির মধ্যে যদি আমরা দিয়ে দেই, যে কষানোর পানিটা দেই সেটার মধ্যে যদি মাছটা ছেড়ে দেই, তাহলে দুটো একসাথেই ভালো মতো কষানো হয়ে যাবে। ইচ্ছা আমি দুরকম করেই করি, সময় থাকলে করি, আবার তাড়াতাড়ি হলেও করে দেই। তো আমি ছোট কুচি করে আলু দিয়েছি। কিছু কিছু শাকে আমার ছোট কুচি করে আলু দিলে ভাতের সাথে মেখে খেতে খুব ভাল লাগে। শাকটার সাথে আপনি যখন একটু আলু মেখে নেবেন তখন ভাতটা একটু মাখো মাখো হয়, ওটা মনে হয় কি আমার কাছে খেতে খুব ভাল লাগে। আসলে যে যেভাবে রান্না করে অভ্যস্ত, যে যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবেই খায়। এটা যার যার বাসার উপরে নির্ভর করে, আর যার যার গৃহিণীদের উপরে নির্ভর করে, যার যার পরিবারের গৃহিণীদের উপরে। কারণ আমরা মহিলারা যারা রান্না করি, আমরা আমাদের মতো করে রান্না করি, আর আমাদের পরিবারের সবাই দেখা যায় আমাদের রান্নাটা খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় আমরা যেভাবে রান্না করি। তো আমার বাসায়ও তার ব্যতিক্রম না, আমরাও তাই। সবাই আমি যেভাবে রান্না করি সেভাবেই পছন্দ করে, আর সেটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। এখন মনে করে এইভাবে রান্না করলেই টেস্ট, এই আর কি। তো আজকে তারপরে দিয়ে দিব, যখন মাছটা কষানো হয়ে যাবে তারপরে আমি দিব শাক। আর পালং শাক তো শীতের সময় যখন প্রথম ওঠে তখন নতুন নতুন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পালং শাক অনেক কিছু দিয়েই আপনারা খেতে পারেন, যেমন আমি শিং মাছ দিয়ে খাই, চিংড়ি মাছ দিয়ে খাই, তারপরে শোল মাছ দিয়ে খাই, অনেকে অনেক রকম করে খায়। আবার শুধু খালি ভাজিও খাই, খালি ভাজি করেও খাই, সেটাও আমার পছন্দ। যে যেভাবে খেতে চায়, আসলে খাওয়ার কোনো সিস্টেমের শেষ নাই। আপনি যেভাবে রান্না করবেন দেখবেন নতুন একটা রেসিপি হয়ে গেছে, আপনি যেভাবে রান্না করবেন সেটাই একটা রেসিপি হয়ে গেছে। এটা হলো যার যার নিজের উপরে। ওই যে বলি না আমি, যে রান্না তো আসলে একটা জাদুর মতো। আপনি যেভাবে রান্না করবেন সেটাই হয়ে যাবে একটা বেস্ট জিনিস, এরকম। তো আমি শাকটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব। কারণ পালং শাক, লাল শাক, এগুলো থেকে পুঁই শাক, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। তো যার কারণে প্রথমে পানিটা না দিয়ে শাকটাকে যদি একটু নেড়ে চেড়ে ঢেকে দেন, ঢেকে দিলে বোঝা যাবে যে কতটুকু পানি উঠেছে, লাগবে কি না। আর এটা তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়। কিছু কিছু শাক আছে যেটাতে
পানি দেওয়াই লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আবার কিছু কিছু আছে যে দিতেই হয়। আবার অনেক শাকও আছে যেটা ভালো হয় না, সেটাতে আপনার পানি দিয়েই সিদ্ধ করা লাগে। আর যেই শাকটা একটু ভালো সেটা দেখবেন নিজের যে পানিটা ছাড়ে সেটা দিয়েই রান্না হয়ে যায়। বরং শাকে পানি না দিলে নিজের থেকে যে পানিটা ওঠে সেটার মধ্যে রান্না হলে সেই শাকটা বেশি টেস্টি হয়। আর একটা জরুরি কথা বলি, আমার ভালোবাসার মানুষদের সাথে আমি কথাটা শেয়ার করি, কেউ কিছু মনে করবেন না। আমাকে যারাই কমেন্ট করে, দেখা যায় অনেক আপুরাও কমেন্ট করে, একদম 40-50 জন আপুই কমেন্ট করে, কিন্তু 40-50টা লাইক আসে না। হ্যাঁ, আপনারা কমেন্ট করেন আপুরা, কিন্তু আমরা কেন একজন আরেকজনকে একটা লাইক দিতে চাই না? আমার অনেক কষ্ট লাগে। হ্যাঁ, আমার বোনরা কমেন্ট করে কিন্তু লাইক দেয় না। তো অবশ্যই একটা লাইক সবাই আশা করে, শুধু আমি না। আপনি যে আমার ভিডিওটা দেখবেন, আপনিও কিন্তু চিন্তা করবেন যে আপু আমার ভিডিওটা দেখলো, লাইক দিচ্ছে না, লাইক দিচ্ছে না। তো এটা একটু কষ্ট হয়। তো আমি আশা করি যে সবাই অবশ্যই, যারাই আমার ভিডিও দেখেন, অবশ্যই আমাকে একটা লাইক দিবেনই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমার ভালোবাসার মানুষদের সাথে আমি একদম জড়িয়ে থাকতে চাই, যে আমাকে এরা ভালোবাসবে, আমি এদেরকে ভালোবাসবো। হ্যাঁ, সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, অবশ্যই দোয়া করি। হ্যাঁ, মন থেকে, যে সবার চ্যানেল অনেক ভালো জায়গায় চলে যাক, অনেক বড় জায়গায় চলে যাক। অনেক দোয়া প্রতিটা ভাই বোনের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর অবশ্যই আমাকে এগিয়ে যেতে একটু সাপোর্ট করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অনেক আপুরা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমি তাদের জন্য মন থেকে দোয়া করি। আপনাদের চ্যানেলগুলি অনেক গ্রো করুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে তো থাকবেনই, আমিও আপনাদের সাথে থাকবো, আপনাদের চ্যানেলের সাথে আপনারাও থাকবেন। তো আজকে দোয়া রইল। আসসালামু আলাইকুম।